গত পরশুদিন 11-12-এর রেজাল্ট বেরোনোর পরে ফ্রেশারদের অবস্থা একদম সাংঘাতিক। হয়তো এটা আগে থেকে বোঝা যাচ্ছিল যে এরকমই মানে হতে চলেছে। ইন সার্ভিস 9-10রা 10 নম্বর পেয়ে চলে যাচ্ছে, যে কারণে 11-12-এ ফ্রেশারদের চান্স খুবই কম হচ্ছে। পেয়েছে ফ্রেশাররা, কিছু ফ্রেশার অবশ্যই পেয়েছে, বেশ কিছু সাবজেক্টে কিছু ফ্রেশার ডাক পেয়েছে, কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস এগুলোতে ফ্রেশারদের কোনো চান্সই নেই। তো এই যে সাময়িক যে আঘাত, সেটা কাটিয়ে উঠতে ফ্রেশারদের সময় লাগবে। আমি বারবার ভিডিওতে যেটা বলছি যে 9-10-এ প্রচুর ফ্রেশার ডাক পাবে, এটা মিলিয়ে নেবেন। 9-10-এর অনেকটা জায়গা ছাড়া থাকছে ফ্রেশারদের জন্য, কিন্তু মানে এটা মোটামুটি সবাই বুঝছেনও, কিন্তু সত্যি সত্যি মন মানতে চাইছে না। কারণ সত্যি সত্যি যদি 11-12-এ নাই ডাকে, তাহলে তাদেরকে পরীক্ষায় বসিয়েছিল কেন? এটাই তো সব থেকে বড় প্রবলেম। এবং এই যে স্বপ্নভঙ্গ, এই স্বপ্নভঙ্গের জন্য ফ্রেশাররা মেনলি দোষারোপ করছেন 2016-কে। দেখুন, 2016-কে দোষারোপ করে কোনো লাভ হবে না, বা ইন সার্ভিস টিচারদের দোষারোপ করে কোনো লাভ হবে না। ব্যাপারটা হচ্ছে, আপনি 10 বছর পরীক্ষা হয়নি, 10 বছর পরীক্ষা মানে কোনো রিক্রুটমেন্ট নেই, 10 বছরের যাপন করা স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে আপনার। একইভাবে আপনারা এটাও ভাবুন যে সব ইন সার্ভিস টিচাররা কিন্তু, সমস্ত 2016 টিচাররা কিন্তু ডাক পাননি। 7 বছর চাকরি করবার পরেও যে ইন সার্ভিস টিচারটা ডাক পেল না, যে আশা ছিল হয়তো পুনর্বহাল হলেও হতে পারি এই পরীক্ষার মাধ্যমে, যে ডাক পানি, বা তার অবস্থা ভাবুন। সুতরাং আপনারা যে নিজেদেরকে মানে পরস্পরকে যে শত্রু ভাবছেন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে ভিডিওর কমেন্ট সেকশনে এমন কিছু কমেন্ট জমা পড়ছে, যে কমেন্টগুলো দিয়ে আমি একটুখানি কথা বলবো আজকে। এটা মনে হয় ঠিক নয়। আপনারা নিজেদেরকে নিজেদের শত্রু ভাবছেন, কিন্তু আপনারা তো শত্রু নন। আপনাদের যদি দুটো পরীক্ষা হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু আসতো না। তো সেই আন্দোলনটা হয়তো আরো জোরদার করা উচিত ছিল, যে পরীক্ষা দুটো হবে, ইন সার্ভিস টিচারদের জন্য এবং ফ্রেশারদের জন্য। চলুন কিছু কমেন্ট পড়ি আজকে। 2016 টিচারদের 10 মার্কস না দিলে অনেকেই ইন্টারভিউ ডাক পাবে না, আর 10 মার্কস দিলে এরা হবেন 2016 ভাতাজীবী মাস্টার। 10 নম্বর দিয়ে পাশ করিয়ে কোয়ালিটি টিচার। খ্যাক 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 করে হাসি বাবা যায়। আচ্ছা, এই যে ভাতাজীবী কথাটা বলছেন না, এই যে মাস্টার কথাটা বলছেন, হ্যাঁ, মাস্টার মশাই বলতে শিখুন প্রথমত। হ্যাঁ, কারণ আপনি খুব সম্ভবত কমেন্ট করছেন, মানে আপনিও টিচার হতে চলেছেন, বা আপনি হয়তো ফ্রেশার হিসেবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন। তো আপনিও কিন্তু টিচার হবেন, মাস্টার নয়। আগে মাস্টার মশাই বলতে শিখুন, তারপরে আপনাকেও সবাই মাস্টার মশাই বলবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাতাজীবী। আচ্ছা, এই ভাতা কি ইন সার্ভিস টিচাররা চেয়েছেন? ইন সার্ভিস টিচাররা পরীক্ষা দিতে চেয়েছেন, তারপরে তো ভাতার কথা। ভাতাটা আসছে কোথা থেকে? কমিশনের থেকে। আচ্ছা, ভাতা ভাতা দিচ্ছে কেন কমিশন? কারণ জানে যে এদের জীবনের, মানে এদের জীবন থেকে যদি হারিয়ে যায় চাকরিটা, তাহলে এদের জীবনের দায়িত্ব নিতে হবে। সুতরাং যে প্রবলেমের জন্য, মানে রিক্রুটমেন্টে যে প্রসেসিংয়ে যে গন্ডগোলের জন্য এদের চাকরিটা হারিয়ে গেছে, এরা চাকরিটা হারিয়ে ফেলেছে, কোর্টের অর্ডারে আবার পরীক্ষা নিতে হচ্ছে, এদেরকে সর্বোচ্চ সুবিধা দিতে হবে, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে। তাহলে এছাড়া কমিশনের হাতে আর কোনো উপায় নেই। তাহলে যদি শত্রু যদি এদেরকে বানিয়ে ফেলেন, 2016-কে যদি শত্রু বানিয়ে ফেলেন, তো এর থেকে খারাপ কিছু। এরা না চান ভাতা, না চান চাকরির পরীক্ষা দিতে। 7 বছর, মানে একটা ছেলে বা একটা মেয়ে সেই সময় যে 12-এ পড়তো, যখন জয়েন করেছিল, সে দেখা যাচ্ছে বড় হয়ে গিয়ে তার সঙ্গে একই বেঞ্চে পরীক্ষা দিচ্ছে। এই অপমান জানেন? এই অপমান, এই হতাশাটা জানেন? 17 বছরের একটা ছেলে 7 বছরে 24 বছর বয়স হয়ে গিয়ে দেখা যাচ্ছে তার সঙ্গে একই বেঞ্চে পরীক্ষা দিচ্ছে। এই হতাশাটা জানেন? জানেন না। তাই নেক্সট একজন কমেন্ট করছেন, স্কুলের শিক্ষকরা বেশিরভাগই ফাঁকিবাজ। শুনতে খারাপ লাগলেও এটা সত্য, শুধু সিলেবাস দাগিয়ে দেয়। বেশ কয়েকটা স্কুলের এই নমুনা। আচ্ছা, এই যে কথাটি বললেন, প্রথম লাইনে আপনি বলছেন স্কুলের শিক্ষকরা বেশিরভাগ ফাঁকিবাজ, আর শেষের লাইনে বলছেন বেশ কয়েকটা স্কুলের এই নমুনা। তো আপনি তো নিজেই বিপরীতধর্মী কথা বলে দিলেন। প্রথম লাইনে জেনারেলাইজ করছেন যে স্কুলের শিক্ষকরা বেশিরভাগই ফাঁকিবাজ, আবার তারপরে বলছেন বেশ কয়েকটা স্কুলের এই নমুনা। আমি জানি না আপনি জীবনে কতগুলো শিক্ষককে দেখেছেন। আপনি নিজের স্কুলের শিক্ষককে দেখেছেন, হয়তো আরও একটা বা দুটো স্কুলের শিক্ষকতা দেখেছেন। আপনি তো গোটা রাজ্যের শিক্ষকদের দেখেননি। এবার দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা ঘটে। প্রত্যেকটা প্রফেশনে কিছু খারাপ মানুষ থাকেন।
আমাদের শিক্ষকরাও তার ঊর্ধ্বে নয়। যতই আমরা ইন্টারভিউর সময় বড় বড় লেকচার দিই, হ্যাঁ, বড় বড় যে আমরা মানব দরদি, আমরা ছাত্র তৈরির কারিগর, যত কিছু যাই বলি না কেন, হ্যাঁ, আমাদের ভেতরে না, আমাদের ভেতরেও খারাপ আছে। একটা পুলিশ যেরকম ঘুষ নেয়, একটা ইঞ্জিনিয়ার যেরকম ঘুষ নেয়, প্রত্যেকটি প্রফেশনে যেরকম খারাপ মানুষ রয়েছে, শিক্ষকদের মধ্যেও রয়েছে। হ্যাঁ, তাদের শিক্ষক হওয়া উচিত নয়, আপনি সেটা বলতেই পারেননি, কিন্তু সেটা আপনি বললেও এটা হয়ে যাবে না যে শিক্ষকরা সব ধোয়া তুলসী পাতা হয়ে গেল। মানুষ তো, দোষ ত্রুটি থাকে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, শিক্ষকতা এমন একটা পেশা যেখানে টেবিলের তলা দিয়ে ঘুষের ব্যবস্থা নেই। অন্য অনেক প্রফেশনে বা প্রায় সব প্রফেশনে আছে, শিক্ষকতায় কিন্তু সেটা নেই। একই সঙ্গে এটাও আপনি জানবেন যে আপনাকে যারা মানুষ করেছেন তার মধ্যে দেখুন অনেক টিচার আপনার খুব শ্রদ্ধার, ভালোবাসার, কেমন আশেপাশে অনেক টিচার আপনি দেখতে পাবেন যারা সত্যি সত্যিই মানুষ তৈরির কারিগর। তো এই কথাগুলো না বলবেন না। এই স্কুলের বেশিরভাগ টিচার ফাঁকিবাজ। বেশিরভাগ টিচার বলতে আপনি কত, 100-র মধ্যে 70 জন বলছেন। আপনি জীবনেও 100 জন টিচারের সঙ্গে পরিচিত হয়েছেন কি? সারা পশ্চিমবঙ্গে কতজন টিচার আছে তাহলে? তাদের সঙ্গে সবার সঙ্গে পরিচিত হতে হবে, তাকে ওই 70% দিয়ে গুণ করতে হবে, তারপরে আপনি এই ধারণায় উপনীত হতে পারেন যে স্কুলের বেশিরভাগ টিচার ফাঁকিবাজ। একটা স্কুলের কয়েকজন টিচারকে দেখে এটা কিন্তু বিচার করা যায় না, আমার মনে হয়। ওকে, ওই কমেন্টের উত্তরেই একজন বলছেন, অনেক ভালো শিক্ষক শিক্ষিকা আছে এবং তাদের জন্যই আজ আমরা এই জায়গায়। এখনই যে কথাটা বললাম, শিক্ষকদের নিয়ে খারাপ কথা বলতে বা শুনতে ভালো দেখায় না। আজ আমরা যারা গৃহশিক্ষক, আগামীতে আমরাই স্কুলে পড়াতে যাব। তাই এইসব সমালোচনা না করে নিজেদের পড়ানোর দক্ষতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্টুডেন্ট এ ধরনের কথা না বলতে পারে। কি অসাধারণ একজন কমেন্ট করেছেন, বর্ণিতা দাস, থ্যাংক ইউ আপনাকে। সত্যি সত্যি যে শিক্ষকদের নিয়ে যে খারাপ কথা বলতে বা শুনতে বেশ মজা লাগে আমাদের সমাজে আর কি। হ্যাঁ, তো সত্যি সত্যি আজ যারা গৃহশিক্ষক, কদিন পরে কিন্তু তারা সহকর্মী হবে একজন ইন সার্ভিস টিচারের। তো এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করুন। শিক্ষকরা খুব সফট টার্গেট, কারণ ওই যে শিক্ষকোচিত একটা ইমেজ ধরে রাখতে হবে। আমাকে আঘাত করতে আসবে কিন্তু আমি একটা ঠাস করে ঠাঁটিয়ে তাকে দেব না। অন্য প্রফেশনে দিয়ে দিতে পারি, কিন্তু হ্যাঁ, অন্য যে কোনো প্রফেশনে আমাকে অপমান করতে আসছে, আমি ঠাস করে একটা দিয়ে দিতে পারি, কিন্তু শিক্ষকোচিত ব্যাপারটা থাকলে, মানে শিক্ষক হলে কি হবে, তোমাকে শিক্ষকোচিত ইমেজ ধরে রাখতে হবে, তুমি ঠাস করে চটটা মারতে পারবে না। তাই শিক্ষকরা অনেক অপমান সহ্য করেন এবং করে যাচ্ছেন। নেক্সট একটা কমেন্ট পড়বো। একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 9-10-এর টিচাররা বা পাস কোর্সের টিচাররা বহু স্কুলে 11-12-এর ক্লাস নেন আর কি, এবং তার জন্য কিন্তু তাদের কোনো রেমুনারেশনও নেই বা অন্য কোনো ব্যবস্থাও নেই। তা একজন কমেন্ট করেছেন, মোটেও প্রতিটা 9-10 টিচার 11-12-এর ক্লাস নেন না। যদি নেন, সেই স্কুলে টিচার নেই বলে হয়তো কোনো দিন এক আধটা নিতেও পারেন, এটা অন্যায়। ফ্রেশাররাও প্রাইভেট স্কুলে জব করে, তাদেরও তাহলে প্রাপ্য 10 মার্কস। যোগ্য টিচারদের এখন জব ফিরে পাওয়া থেকে প্রমোশন বেশি দরকার, বিরাট অন্যায়। এতদিন যে 11-12 যোগ্য টিচাররা ক্লাস করালেন, ওনারা ডিমোশনে যাবেন কেন? যে যার জায়গায় যোগ্য টিচাররা জব ফিরে পাক। আচ্ছা, আপনি যেটা বলছেন যে 9-10 টিচাররা 11-12-এর ক্লাস নেন, তবে সেটা খুবই সামান্য। না, সেটা খুবই সামান্য নয়। বহু 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 স্কুলে 9-10 টিচাররা, পাস কোর্সের টিচাররা 11-12-এর ক্লাস নেন, রেগুলারলি নেন, রীতিমতো প্রত্যেকটা দিন নেন। আমি তার উদাহরণ। আমি 2014 সাল থেকে কর্মরত পাস কোর্সের টিচার হিসেবে। আজকে 12 বছর ধরে আমি ক্লাস 11-12 নিয়ে আসছি। যদি না নিই তাহলে ক্লাসটা পড়ে থাকবে, বাচ্চারা পড়ে থাকবে। বাচ্চাদের এখন হয়তো টিচার এসেছেন, হ্যাঁ, আমাদের স্কুলে, কিন্তু কোনো মতেই আমি যদি, মানে আজকে থেকে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর আগে আমি যদি মনে করতাম যে আমি 11-12-এর ক্লাস দেবো না, ক্লাসটা হবে না। তাহলে হবে না। তাহলে সেক্ষেত্রে এরকম প্রচুর স্কুল আছে যেখানে 11-12-এর ক্লাস 9-10-এর টিচাররা বা পাস কোর্সের টিচাররা করেন, এবং তার জন্য কোনো রেমুনারেশন তো দূরের কথা, তাদেরকে মুচলেখা লিখে দিতে হয় যে এই যে ক্লাস নিচ্ছি তার জন্য আমি কোনো দাবি করব না, কোনোদিন আমার কোনো দাবি থাকবে না। ভাবুন একবার, আমি নিজেই সরকারকে সার্ভ করছি, আবার সরকারই লিখে নিচ্ছে আমাকে যে আমি কোনো মানে আমাকে রেমুনারেশন 1000 টাকা রেমুনারেশন দেওয়া তো অনেক দূরের কথা, লিখে নেয় যে আমি এর জন্য কোনো দাবি করব না। তো এটা আপনি মনে হয় সব স্কুলের হিসাবে বলেননি। 9-10-এর টিচারটা কিন্তু প্রচুর স্কুলে 11-12-এর ক্লাস নেন, অনেক অনেক স্কুলে নেন এবং নিয়মিত নেন, রুটিন অনুযায়ী নেন। তাদের নামে অ্যালোটেড থাকে রুটিনে ক্লাস 9-10-এর টিচারদের 11-12-এর ক্লাস আর কি।
এবার একটা জিনিস পড়বো, আরেকজন কমেন্ট করছেন, সব থেকে অবাক ব্যাপার, আমি যে স্কুলে এইচএস দিয়েছি সেই স্কুলের আপার প্রাইমারির জিওগ্রাফির শিক্ষক 11-12 ক্লাস নিত বছরের পর বছর, খুব কম সংখ্যক স্টুডেন্টই জানে উনি 11-12 শিক্ষক নন। এই তো প্রমাণ পাওয়া গেল। এরকম বহু টিচার আছে আপার প্রাইমারির টিচার হিসেবে জয়েন করে 11-12 ক্লাস দিচ্ছেন রেগুলার, মানুষে ভাবছেন তিনি 11-12 টিচার আর কি। ঠিক আছে, এরকম প্রচুর উদাহরণ আছে। এইবার একটা লেটেস্ট কমেন্ট একজন এই করেছেন, যেহেতু ওই আমি একটা ভিডিও বানিয়েছিলাম 9-10 টিচাররা 10 নম্বর দিয়ে 11-12 চলে যাচ্ছে, তো বলছে আপনিও তো 10 মার্কসের জন্য 11-12 এক্সাম দিয়েছেন, তাই খুব খুশি চাকরি কনফার্ম বলে। মানে আমি আর কি 10 মার্কস পেয়ে 11-12 পরীক্ষা দিয়েছে এবং খুব খুশি। তো তো আপনাকে কি বলি, প্রথমত হচ্ছে আমি পরীক্ষা দিইনি, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কেন দিইনি, তার কারণ হচ্ছে আমি এই প্যানেলের মধ্যে প্রথমত আসতেই চাইনি। হ্যাঁ, আমি খুব সুখে আছি, আমি বাড়ি থেকে খুব কাছে আমার স্কুল, আমি আবার কোথায় স্কুল টুল পড়বে, আমি সত্যি সত্যি পরীক্ষা দিইনি। আর 3 নম্বর কথা হচ্ছে, যদি আমি সত্যি পরীক্ষা দিতাম, যদি সত্যি আমার ইন্টারভিউ থাকতো সামনে, তাহলে আপনাদের ইন্টারভিউয়ের জিনিসপত্র তৈরি করে এভাবে এন্টারটেন করতাম না। হ্যাঁ, আপনাদের পাশে দাঁড়ানোর সময় আমার হতো না। আমার নিতান্তই কোনো কাজ নেই, তাই বসে আছি, তার জন্য এসব ভিডিও করছি। একটা 10 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু তার পিছনে 4 ঘন্টার কাজ থাকে। হ্যাঁ, ভিডিওটাকে স্ক্রিপ্ট হিসেবে রেডি করা প্রথমত, তারপরে সেটিকে নিজে একবার বলে নিয়ে সড়গড় করে নেওয়া, তারপরে সেটাকে মোবাইল ধরে শ্যুট করা। একটা 10 মিনিটের ভিডিও মানে সেটা একটু বড় হয়, তাকে কেটে ছেটে 10 করতে হয়, এডিট করতে হয়, অর্থাৎ এডিটে সময় লাগা, তারপরে সেটাকে আপলোড করা, ট্যাগ লাগানো, ডেসক্রিপশন লাগানো, এই সমস্ত কিছু মিলিয়ে না 4টে ঘন্টা সময় যায় আমার ওই 10 থেকে 12 মিনিটের একটা ভিডিওর জন্য, এবং সেটা আমি ভালো লাগা থেকে করি, বুঝতে পেরেছেন? তা আমি যদি সত্যি সত্যি 11-12 পরীক্ষা দিতাম এবং 10 নম্বর পেয়ে আমি যদি চলে যেতাম, তাহলে তো আমার তো সামনে ইন্টারভিউ থাকতো, আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য এরকম করে এন্টারটেন করতে পারতাম না। কেমন? এবার একটা কমেন্ট, স্যার শিক্ষকতাটাই যাদের বৈধ নয় বলে চাকরিগুলো বাতিল করেছে, তাদের টিচিং এক্সপিরিয়েন্সটি কিভাবে বৈধ হবে? এটা বাতিল হওয়া প্রয়োজন নেই? শিক্ষকতাটা বৈধ বলে বৈধ নয় কেন? 2016-র ক্যান্ডিডেটদের অবৈধতাটা কোথায় সেটা তো দেখাতে পারলো না কেউ। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, ধরো একজন ছেলে একজন মেয়ে বিয়ে করলো, 7 বছর তারা সংসার করলো, তারপরে ডিভোর্স হয়ে গেল। এইবার ডিভোর্স হয়ে গেল, তারপরে সংসারটা ভেঙে গেল, কিন্তু বিবাহিত জীবনের যে অভিজ্ঞতা সেটা কি নষ্ট হয়? সেটা কিন্তু থাকেই। একজন কমেন্ট করেছেন, 2016 এবং 2025 ফ্রেশারদের চাকরি পাওয়ার সহজ সমাধান হচ্ছে ভ্যাকান্সি আপডেট। 9 ইয়ার রিক্রুটমেন্ট বন্ধ, তাই 2016 প্লাস 2025 মিলে আসুন আন্দোলন করি। প্রথম বাক্যটা একদম ঠিক বলেছেন, দ্বিতীয় বাক্যটাও একদম ঠিক বলেছেন। প্রথম বাক্যটাতে আপনি বলছেন ভ্যাকান্সি আপডেট ইজ এ সলিউশন। অবশ্যই ভ্যাকান্সি যত আপডেট করা যাবে, যত ভ্যাকান্সি বাড়বে, যত শূন্য পদ বাড়বে, তত ফ্রেশারদের জন্য সুখবর, এবং সেটি কিছুটা হতে চলেছে বলেই মনে হচ্ছে। এবার লাস্ট লাইন যেটা বলছেন যে 9 ইয়ার রিক্রুটমেন্ট বন্ধ, তাই 2016 প্লাস 2025 মিলে আসুন আন্দোলন করি, এই যে কথাটা বললেন, অ্যাকচুয়ালি এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে আসুন সবাই মিলে আন্দোলন করি। তার মানে আপনি একজন ফ্রেশার হিসেবে হয়তো 2016 ইন সার্ভিস টিচারদেরও ডাকছেন আপনার আন্দোলনে সামিল হওয়ার জন্য। এইটাই তো হওয়া উচিত, কিন্তু এটা তো হয় না। নগর পুড়লে দেবালয় বাঁচে না, এই কথাটা আমরা ভুলে যাই। 2016-র ক্যান্ডিডেটদের যখন চাকরি চলে গেল, তখন সবাই মিলে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসলো, কেউ গোপনে মজা নিল। হ্যাঁ, কেউ গোপনে তাদের দিকে, ওই দেখা দেখো ওই ছেলেটার ওই মেয়েটার চাকরি চলে গেছে বলে আরেকজনকে দেখালো। কেউ রাস্তায় নামলো না, না কোনো ফ্রেশার, না কোনো টিচার, মানে 2016-র আগের টিচার, কেউ নয়। কোনো শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য কর্মবিরতি ঘোষণা করলো না, কিচ্ছু হলো না। এই মানে 26,000 আমি টেন্টেড ধরে বলছি, বাদ দিন ওদেরকে, তাহলে 26,000-এর মধ্যে থেকে টেন্টেড বাদ দিলে যারা পড়ে থাকছে তাদের যে চাকরি চলে গেল, কারোর কোনো হেলদোল নেই সমাজে, কেন চাকরি গেল? সমাজ মানে তারা, আমরা তো ভেবেছিলাম 26,000-এর চাকরি চলে গেল, তাহলে অন্তত পক্ষে 1 লক্ষ লোক রাস্তায় নামবেন, দিয়ে বলবেন কেন চাকরি গেল, এর উত্তরটা চাই আমরা শুধুমাত্র। কেউ তো নামেননি। এবার আপনারা বলতেই পারেন যে 2016-র প্রতি এত দরদ কেন আপনাদের? তাদের থেকে দরদ আপনাদের প্রতি বেশি। এই যে ইন্টারভিউ ভিডিওগুলো বানাচ্ছি, এই যে আপনাদের হেল্প করবার চেষ্টা করছি, 2016-র এসব লাগবে না। 2016-র এই ধরনের যে ট্রিকি কোশ্চেন্স বলুন বা এগুলো লাগবে না। ওদের হয়তো ইন্টারভিউ সত্যি ভালো মার্কস দিয়ে দেবে, জানি না, কিন্তু আপনাদের জন্যই বানাচ্ছি। আমার আসল দরদ ফ্রেশারদের প্রতি। কিন্তু আপনারা যে শত্রু বানিয়ে ফেলছেন একে অপরকে, সেটা কিন্তু মারাত্মক, এবং এইভাবে চললে কিন্তু মানে সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায়।
সমাজের এক শ্রেণীর মানুষ যদি আর এক শ্রেণীর মানুষের কাছ থেকে সরে যায়, তাহলে কিন্তু সমাজ আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। তাই নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে সহাবস্থান করুন এবং প্রত্যেককে একে অপরকে সম্মান করুন। অনেক 2016 ইন সার্ভিস টিচারদেরও দেখছি ফ্রেশারদের অবমাননাকর কথা বলছেন, খারাপ কথা বলছেন। ঠিক আছে, আমার কমেন্ট সেকশনে নেই, তাই সেগুলো আমি স্ক্রিনশট দিতে পারলাম না, কিন্তু অনেক জায়গাতেও দেখছি। কিন্তু হ্যাঁ, ফ্রেশারদের মানে যে মনের অবস্থা সেটাও বোঝার চেষ্টা করুন। 10 বছরের পরে আজকের পরশু দিনের যে রেজাল্ট বেরোলো, তাতে যে একটা বিরাট স্বপ্নভঙ্গ, তারা খুব ভালো করে মনে মনে জানে যে 9-10 হবে, কিন্তু 11-12 কেন হবে না? আর যদি নাই হবে তাহলে কেন পরীক্ষাটা নিল? এই স্বপ্নভঙ্গের দায়িত্বটা কে নেবে? এটা কিন্তু তাদের মনের মধ্যে আছে এবং তার মানে তারা কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। সুতরাং তাদের প্রতিও আপনারা সহমর্মিতা দেখান, নিজের নিজের জায়গায় থাকুন, কিন্তু নিজের নিজের জায়গাতে থেকেই একে অপরকে সম্মান করুন প্লিজ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।